তো যখন আপনি বলেছেন তখন আমার কাছে মনে হয়েছে যে আপনার মাধ্যমে এখন টাইম হয়ে গেছে দেশের মানুষকে কিছু কথা বলা এবং আমাকে সুযোগ করে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞ শামীম ভাই, আপনি আমার এই যে সম্মানটা আমি পেয়েছি আপনার কাছ থেকে। আপনার কাছে প্রথম জানতে চাইবো একটু যে এই জেনারেশনের কাছে একজন শামীম ওসমান হয়ে ওঠার গল্প। জি ভাইয়া, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার আব্বা সংসদ সদস্য ছিলেন এবং ৭৫-এর ১৫ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে জাতির পিতাকে হত্যা করা হয় সপরিবারে, আমার বঙ্গবন্ধুর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল ছোটবেলায়। এবং আমার লাস্ট মনে আছে ৮ই আগস্ট আমরা জাতির পিতার বাসায় গেছিলাম, আমি, আমার মা এবং আমার আব্বা, আমার বড় ভাই নাসিম ওসমানের বিয়ের দাওয়াত দিতে। সেদিন উনি অনেকগুলি কথা বলেছেন, যেই কথাগুলি এখন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ অনেক লম্বা সময় হয়ে যাবে। আমি অবাক দৃষ্টিতে তাকে দেখেছি। এর আগেও তার কাছে কয়েকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে এবং উনি আমাকে আদর করেছিলেন, কোলেও নিয়েছিলেন এবং কিছু কথা বলেছেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমার আফসোস লাগে বাড়ি ভাই, আজকে হয়তো আপনাকেও শুধু অস্ট্রেলিয়া যাওয়ার কোনো দরকার ছিল না, আমারও রাজনীতি করারও দরকার ছিল না। কারণ বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন, আমার মনে হয় বাংলাদেশ জাপানের মতো একটা উন্নত দেশ হতো। তো যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, তার পরিবারকে হত্যা করেছে, তারা আসলে আমাদের সেই সময়কার আমরা যারা ছোট ছিলাম, আমাদের স্বপ্নকে, আমাদের ভবিষ্যৎকে হত্যা করেছে। ঠিক একইভাবে এই ২০২৪-এ আবারও তার কন্যাকে এই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে একইভাবে আমাদের নেক্সট জেনারেশনকেও একইভাবে তাদের স্বপ্নকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং সেই রাতে আমি আমার বাবাকে পাগলের মতো দেখেছি এবং খুব অবাক ব্যাপার, তার আগের দিন ১৪ই আগস্ট রাত ১১:৩০ পৌনে ১২টা পর্যন্ত আমার আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ কামাল ভাই, উনি আমাকে ভীষণ আদর করতেন, আবাহনী ক্লাব করতেন, খেলাধুলার মানুষ ছিলেন। আমার জীবনে এত ভদ্রলোক মানুষ আমি দেখিনি। উনি আমাদের বাসায় আসতেন, আমি কোনোদিন দেখিনি যে উনি সোফার মধ্যে হেলান দিয়ে বসছেন আমার আব্বা আম্মার সামনে। তো উনি আমাকে খুব বেশি আদর করতেন। তো আমার বড় ভাই নাসিম ওসমান তার সহযোগী ছিলেন। আমার বড় ভাইয়ের বিয়ে ছিল ১৪ই আগস্ট রাত্রে এবং সেই রাতের শেষ ছবিটা আমাদের বাসায় আছে, আমাদের কালেকশনে আছে। শেখ কামাল ভাই সহ সমস্ত ঢাকা ইউনিভার্সিটির পুরো গ্রুপ সেদিন ওখানে উপস্থিত ছিলেন এবং এত আনন্দ করেছিলেন উনি। এবং একটা পর্যায়ে আমার ভাইকে বললেন, নাসিম চল আজকে সবাই চলো আজকে নারায়ণগঞ্জ যাই, ঢাকা লেডিস ক্লাবে বিয়ে হচ্ছিল। কিন্তু খানিকক্ষণ পরে আবার বললেন, না না না, আমরা আজকে যাবো না, যদি আমরা যাই নাসিমের বাসর রাতটা নষ্ট হয়ে যাবে। নাসিম তুই এক কাজ কর, তুই কালকে ভাই আসিস না, আমরা ঢাকা ইউনিভার্সিটি বাবার প্রোগ্রাম শেষ করে নারায়ণগঞ্জে আসবো, ওখান থেকে দুপুরে খেয়ে একবারে সবাই ঢাকা ক্লাবে যাবো, বাবাও তো ওখানে আসবেন। এটা ছিল তার প্ল্যান, কিন্তু কামাল ভাই তার কথা রাখতে পারেন নাই। এটাই আমার বাবা মার অনেক কষ্ট ছিল। সেই রাত্রেই আমার মা তার সমস্ত স্বর্ণগণ খুলে দিয়ে এবং যে গিফট পেয়েছিলেন সেগুলো দিয়ে আমার ভাইকে বললেন যে চলে যাও। আমার ভাই ঢাকায় কিছুদিন ১৫ দিন আত্মগমনে ছিলেন। ৫০ জন লোক জড়ো করে আমার বড় ভাই নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ দিতে বেরিয়ে গেছিলেন। এর মধ্যে খালেদ মোশাররফ যখন ঘটনা ঘটালেন একটা, তখন একবার ব্যাক করে কিছুদিন ছিলেন, তারপরে একবারে চলে গেছিলেন। এরপর আড়াই বছর ৩ বছর আমাদের সাথে তার যোগাযোগ ছিল না। এরপরে আমার বাবা জেল থেকে মুক্তি পেলেন ৩ বছর পরে। আমরা তখন একবেলা ভাত খেয়েছি, দুবেলা ভাত খাইনি। আমার বড় ভাই সেলিম ওসমান, ওকে তখন ইন্টারমিডিয়েট ছাত্র ছিল, ও শেখ জামাল ভাইয়ের বন্ধু ছিল। ওর বুকের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকারীরা ৪২টা ছিদ্র করেছিল এবং সেখানে মেজর ডালিম এরা ছিল, সবাই কিসমতরা ছিল এবং পিস্তল দিকে দেখে বলছিল যে এইটা দিয়ে আব্বাকে মেরেছি, আম্মাকে মেরেছি, মদ খাচ্ছিল বলছিল। তো যাই হোক, আমার মার সাহসিকতার জন্য সেদিন তারা সুন্দরবন হোটেলের সামনে, তখন ওখানে ময়লা ফেলতো, ওখানে তাকে বস্তাবন্দি করে ফেলে দিয়ে চলে গেছিল। আমি ক্লাস 7 থেকে 8 উঠেছিলাম। আমরা ৬ জন বন্ধু মিলে আমরা কিছু বুঝতাম না। আমরা একটা জিনিস বুঝেছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মানে আমাদের আর কিছু নাই দেশের। আমার মার কাছ থেকে এইটুকু বুঝেছিলাম। হাতের একটা পোস্টার লিখেছিলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। এই অপরাধে আমার পিঠের মধ্যে 2টো সাইকেল পিটিয়ে ভাঙা হয়েছিল। আমার সেন্সলেস হয়ে গেছিলাম। পরে দেখলাম যখন সেন্স ফিরল, খানপুরের একটা বাসায় আমি শোয়া। সেই থেকে যে পথ চলা, এই পথ চলা যেন আর শেষ হচ্ছে না। তো যাই হোক, এই হলো আমার রাজনৈতিক জীবন। তো বাড়ি ভাই এটা থেকে শুরু, তারপরে তো চড়াই উতরাই আছে এবং স্বাধীন আমি কোনো সময় বিএনপি কিংবা অন্যকে টার্গেট করে আমি রাজনীতিটা করিনি। আমার টার্গেটটা ছিল মূলত স্বাধীনতা বিরোধী শক্তি এবং এক্সট্রিমিস্ট এবং জঙ্গিবাদ, যারা এই দেশটাকে এখনো মানতে পারেনি এবং দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, করছে এবং এখনো করছে। সো আমি তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম খুব সোচ্চারভাবে, জাহানারা ইমামের নেতৃত্বে এবং আমার নেত্রীর নির্দেশে। এবং তারপরে কিন্তু নারায়ণগঞ্জে 16 জুন 2001-এ বম ব্লাস্ট করা হয়, যেখানে আমার সারা বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট বড় বম ব্লাস্ট হয়েছিল। এটা RDX ফুটানো হয়েছিল। আমার 20 জন ভাই নিহত হয়েছিল সাথে সাথে। আমার বন্ধু চন্দন, আমার ছোট ভাই রতন, ওদের 2টো করে পা উড়ে চলে গেছিল। আর অনেকেই মানে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছিল। সো এবং আমি কেন বেঁচে গেছিলাম এটা আমি জানি না, হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন কোনো কারণে। যেভাবে ঠিক নেত্রীকে 21 বার মারার চেষ্টা করা হয়েছে, তারপর উনি বেঁচে আছেন। তো বাড়ি ভাই, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার মাধ্যমে
আজকে দেশের মানুষের কাছে কয়টা প্রশ্ন করতে চাই, যদি আপনি বলেন একটু যে আরেকটু আমরা যাবো সেখানে। একটা প্রশ্ন কিন্তু এই যে আপনার বাবা, আপনার পরিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা থেকে জড়িত। জি ভাই, একটা প্রশ্ন, আপনার ভাই নাসিম ওসমান, যিনি বঙ্গবন্ধু হত্যার পর প্রতিশোধ নিতে চলে গিয়েছিলেন সেই অবস্থায়। জি সে নাসিম ওসমান, সেলিম ওসমান জাতীয় পার্টির নেতা হন। তা আপনাদের পরিবারের সঙ্গে যায় এটা? না, এটা যায় না, কিন্তু আজকে বলতে হয় সত্য কথাটা। আমার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর আ জাতির পিতার কন্যা শেখ হাসিনা পার্লামেন্টে যে ভাষণ দিয়েছিলেন, তো সেই ভাষণেই বোঝা গেছে যে উনার প্রতি তার কতটুকু দরদ ছিল। আর রাজনীতিতে তো বিভিন্ন কৌশল থাকে। হ্যাঁ? এবং আমি যতটুকু জানি, আমার বড় ভাই নাসিম ওসমান এবং সেলিম ওসমান এই ২ জন পলিটিক্যালি জীবনে যে কটা পদক্ষেপ নিয়েছেন, নেত্রীর নির্দেশে বাড়ি নেননি। আমি এর বেশি কিছু বলা উচিত হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, ঠিক এই প্রসঙ্গটা এখানে যাক। জি, আরেকটা ব্যাপার হচ্ছে ৫ই আগস্ট। জি, ওই আগস্টের প্রথম সেই ১, ২, ৩, ৪ ওই আগস্টে ওই সময়গুলো আপনি কি ভাবছিলেন? আপনি কি বিশ্বাস করতে পারছিলেন যে জি, এইভাবে জি। হেরে আমি যাচ্ছি? আমি আপনাকে বলি ভাইজান। ঘটনাটা এরকম যে ১৯শে আগস্ট আমি আমেরিকাতে ছিলাম। আমি ১৫ই আগস্ট ১৪ই জুলাই আমি দেশে ১৪ কিংবা ১৫ই জুলাই আমি দেশে ব্যাক করেছি। যাওয়ার পরে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, গ্যাস্ট্রিক অ্যাটাক করেছিল। আমি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলাম। তো ভর্তি থাকা অবস্থায় আমাকে মানে প্যাথেটিন সহ গ্যাস্ট্রিকের বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছিল। এর মধ্যে খবর পেলাম, আমি লজ্জিত আপনার সামনে বলতে, এবং এই কথাটা যারা আমার ছোট মেয়ের মতো যারা আছে, আমার মার মতো যারা আছে, বোনের মতো যারা আছে, যারা শুনছেন, আমি তাদের কাছে আগে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা মেয়ে একটা পত্রিকায় কাজ করত, লোকাল পত্রিকায়। হুম? তো ওই পত্রিকায় কাজ করত সে। এর মধ্যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। এই ১৯শে জুলাইয়ের আগেই রাইফেল ক্লাব ভেঙে ফেলা হয়েছে। আরো বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। তো ভালো কথা। আমি দেশে ছিলাম না। আ আমি যখন ফিরলাম, তো আমি অসুস্থ। এর মধ্যে হাসপাতালে খবর পেলাম, আমি মেয়েটার নামটা এই মুহূর্তে বলব না। ও একটা সাংবাদিক, ৩২-৩৩ বছর বয়স হয় মেয়েটার। এরা কয়েকজনে মিলে লিংক রোডে, আমার ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাংয়ের সংযোগ সড়কে, ওখানে জামাত, বিএনপি প্লাস আরো অনেকেই, এই আরো অনেক বলতে আমি বোঝাচ্ছি যে আরসার প্রধানও পরে ধরা পড়েছেন, পড়েছিল ওখান থেকে কিছুদিন পরে। রোহিঙ্গাদের যে গেরিলা বাহিনীর প্রধান। তো সেখানে এরা এই মেয়েটা যখন নিউজ কভার করতে যায়, তখন এই মেয়েটাকে তারা আক্রমণ করে। খুবই লজ্জার ব্যাপার। আমি কথাটা কিভাবে বলব বুঝতে পারছি না। এই মেয়েটার শরীরে একটা কাপড়ের টুকরা তারা রাখেনি, এবং হায়না কিংবা শকুন যেভাবে মানুষকে চিড়ে খায়, তারা তার স্পর্শকাতর স্থানগুলিতে তাদের নখের থাবায় মানে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছিল। একটা বৃদ্ধ লোক তাকে কোন রকম একটা কাপড় পেঁচিয়ে উদ্ধার করে একটা বেবি ট্যাক্সিতে উঠিয়ে দিয়েছিল। পরে নারায়ণগঞ্জে হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। ঠিক একই দিনে আরেকজন ভদ্রমহিলা, হিন্দু এবং খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উনি ওনার মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন। এই গ্রুপই তাদেরকে আটকায়। আটকানোর পরে উনি ওনার কাছে যা ছিল, হাত ভর্তি স্বর্ণের গয়না-টয়না ছিল, যা ছিল, ব্যাগ ছিল, সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তার মঙ্গলসূত্র ছিল তার মানে গায়ে, বুকে। হিন্দুদের এটা খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। ওই মঙ্গলসূত্রটা ছিনিয়ে নেয়। নিতে যায়, তখন উনি থাবা দিয়ে ধরেন, ধরে বলেন যে, "এইটা না বাবা, এটা নিও না।" তখন এমন জোরে টান দেয় যে ওনার ব্লাউজটাও পর্যন্ত নিয়ে চলে যায়। ওনার মেয়ে চিৎকার দিলে ওনার মেয়েকেও একইভাবে হেনস্থা করে। এই ২ টা খবর পাওয়ার পরে আমি নারায়ণগঞ্জ যাই। আমি আমার স্যালাইন খুলে ফেলি। খুলে আমি নারায়ণগঞ্জ যাই। কেউ জানেও না, তখন আমরা অল্প কয়েকজন লোক গেছি। আমি নারায়ণগঞ্জ ক্লাবে যেয়ে খেতে বসছি অসুস্থ। এমন সময় শুনলাম চারিদিকে বোমাবাজির আওয়াজ এবং গুলির শব্দ। তো আমি ভাতও খেতে পারিনি। আমি বেরিয়েছি। এসপি বলল থানায় অ্যাটাক করেছে, হেল্প চাচ্ছে। তো আমি নারায়ণগঞ্জ ক্লাবের গেটের সামনে বেরিয়েছি। দেখি অনেক দূর, প্রায় হাফ কিলোমিটারের উপরে দূর। দূর থেকে গুলি করছে। তো আমাদের কাছে আমি একদম আপনাকে টেল দ্য ট্রুথ, আমি সত্য কথা বলছি। আমার লাইসেন্স করা বন্দুক ছিল আমার সাথে। আমি ২৫ বছর পরে হাতে বন্দুক নিলাম। নিয়ে ওরা ভাবে নাই যে আমি ওখানে আছি কিংবা আমি বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাওয়ার পরেই তখন ওরা ঘাবড়ে যায়। চারিদিক থেকে আমাদের লোকজন খবর পায়, সবাই বেরিয়ে আসে। তখন ওরা এখান থেকে সরে পড়ে, কেটে পড়ে। কেটে পড়ার পরে ওখানে একটা লোকও আহত হয়নি, একটা লোকও নিহত হয়নি। সেইক্ষণ এবং সেদিন ওরা ভেগে যায়। এরপরে কিছুক্ষণ পরেই আমি খবর পাই যে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ওরা আগুন দিয়েছে। এখানে শামসুজ্জোহা সংযোগ সড়ক, যে ঢাকা রিং রোড, ওখানে আগুন দিয়েছে। এবং আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শীতল পরিবহনের, এবং আমার পার্টনারও ছিল, তাদের বেচারা নিরীহ মানুষ সবাই। ৩০ টা বাস ছিল এবং একটা বাসের দাম ৭০ লাখ ৮০ লাখ টাকা করে দাম। এই সমস্ত বাসগুলি আগুন দিয়ে পুড়িয়ে একদম ছারখার করে দিয়েছে। আমি নেত্রীকে জানালাম যে, "আপা, এই ব্যাপার।" আমি খুব শকড হয়েছিলাম, কারণ ওটা তো আমার রিজিক, আমি খাই। ১৬ বছরে আমি চ্যালেঞ্জ করে বলতে হচ্ছে বাড়ি ভাই, যারা আজকে এমপি হয়েছে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। ১৬ বছরে বিএনপির কোনো নেতা কর্মীকে আমরা বিন্দুপাত মাত্র হার্ম করিনি। বরঞ্চ এখন একজন এমপি হয়েছেন ৩ এর থেকে, তাকে গ্রেফতার করা হয়েছিল। একদিনের মধ্যে আমি তাকে মুক্ত করে নিয়ে এসেছিলাম। আরেকজনকে একটা গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে গেছিল। আমি সেখান থেকে তাকে ফেরত নিয়ে এসেছিলাম। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছিল একবার, আমি দেশে ছিলাম না। ওই যে করেছিলেন, যে ওসি, তাকে আমি পরে ওখান থেকে ট্রান্সফার করেছিলাম। বাট বিকজ আমাকে নেত্রী একটা কথা বলেছিলেন
যে 2001 থেকে পরে 2006 পর্যন্ত আমাদের উপরে কিন্তু একইভাবে আমার জুলুম হয়েছিল। বলেছিলেন সবাইকে মাফ করে দাও, কোনো পাল্টা হামলা করবে না এবং কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন যেও না। সে আমার কাছে শুধু আমার নেত্রী না, আমার আদর্শ না, উনি আমার কাছে আমার মার মতো। আমি আমার মার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। তারা খুব ভালো ছিল। রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। আমার কোনো আফসোস নেই এতে। সাদগায়ে জারিয়া। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার মেজো ভাইয়ের বাড়িঘর, আমার বড় ভাইয়ের বাড়িঘর, আমার ভাতিজার বাড়িঘর, গাড়ি বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো আফসোস নেই। আফসোসটা লেগেছে, একটু খারাপ লেগেছে যে বাইতুল আমান, যেটা পাক বাহিনীও আগুন সাহস পায়নি, যেমন 32 নম্বর সাহস পায়নি। 32 নম্বর পুরানোর যেদিন পুড়িয়ে দিল, ভেঙে দিল, চুরমাচুর করে দিল, তারপর দিনই ওপেন ডিক্লেয়ার দিয়ে তার আগের দিন এই বিএনপি নেতারা যারা এটা ডিক্লেয়ার দিল, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্নভাবে আমার কাছ থেকে উপকার নিয়েছে তখন। আমি সেটা বলতে চাই না, আমার কাছে প্রমাণও আছে, রেকর্ডও আছে, সবকিছু আছে। সো এরা ডিক্লেয়ার দিয়ে বাইতুল ওমানটাকে যে বুলডোজারে ভাঙলো, আমার 4টে চাচি থাকতেন শুধু ওখানে, 4টে চাচি আমার বিধবা, 4টে চাচি বিধবা, ওটাকে ভেঙে দেওয়া হলো। এবং এটা একটা ইতিহাস ছিল একটা। আমার বাড়ি আরেকটা আমি করতে পারবো, কিংবা করলাম না, তাতে কিছু এসে যায় না। বাস নাই, রিজিক নাই, চলে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা কাউকে পাল্টা আঘাত করবো না। আমার প্রশ্ন ভাই 19 জুলাই থেকে তো 5 আগস্ট পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। আমরা তো তখন পারতাম যে শামীম ওসমানের সমস্ত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তো বিএনপির বহু মানুষের বাসায়, জামাতের বহু মানুষের বাসায় আমরা আঘাত করতে পারতাম। আমি নেত্রীকে ফোন করলাম, আজকে বিভিন্ন এআই ব্যবহার করে, নেত্রী কণ্ঠস্বরকে ব্যবহার করে বলা হচ্ছে নেত্রী বলেছেন গুলি করো, এটা করো। আমি সাক্ষী, আমি খোদ নিজে সাক্ষী ভাই। আমি যখন আপাকে বললাম যে আপা, আমি যেভাবে বলেছি সেই বলছি, আপা আমার সমস্ত বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, যেটা আমার রিজিক, আমার বাচ্চারা খায় এখান থেকে। আমাকে বললেন যে কারা পুড়িয়েছে, আমি সঠিক জানি না। তুমি দেখেছো? আমি বললাম না। বলো স্বামী, তাহলে কোনো পাল্টা হামলা করো না, কারোর উপর আঘাত করো না, থানায় যেয়ে মামলা দাও। আমি মামলাও করিনি, নারায়ণগঞ্জে এসপি ডেকে নিয়ে ওসিকে দিয়ে কিছু নাম লেখে আমার এক বন্ধুকে দিয়ে ওখানে সাক্ষ্য নিয়েছিল, ওই বন্ধুও জানে না কার কার নামে মামলা হয়েছে। তো আমরা কোনো কিন্তু প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করিনি, কিন্তু রেজাল্টটা কি হলো? তো আমার কাছে একটা প্রশ্ন আজকে, নারায়ণ আপনার মাধ্যমে, বিশেষ সাংবাদিক ফজলুল বারী ভাইয়ের মাধ্যমে একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের শ্যাম ভাই আমরা আসবো সেখানে। জি 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 যখন আপনি শুনলেন নেত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনার মানসিক অবস্থা কি ছিল? না, আমি তার আগে বলি, একটু আপনাকে একটু সংযোজন করা দরকার বিষয়টা। আমরা কিন্তু 1 আগস্ট না, 1 আগস্ট না, 30 জুলাই আমি নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ ডেকেছিলাম 3 তারিখে, 3রা আগস্ট। এবং এই ব্যাপার যে এরকম ঘটবে, আপনাকে এটা বলা উচিত আমি মনে করি। আমি 3 থেকে 4 মাস আগে পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে আমি এই বিষয়টাকে উত্থাপন করেছিলাম, সরাসরি বলিনি। আপনি দেখবেন যে জাতির পিতার কন্যার শেষ জনসভা যেটা নারায়ণগঞ্জে করেন, আমি সেই জনসভায় বলেছিলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন নির্বাচন, আমাদের মানচিত্রে আঘাত করবে। এবং আমি তারপরে 3টা জনসভায় বলেছি, আমি বলেছিলাম অক্টোবরে আঘাত করবে। আমার কাছে নলেজ ছিল এই আঘাতটা হবে অক্টোবরে, আগস্টে না, অক্টোবরে হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি যখন বুঝলাম যে এই আঘাতটা এটা শুধু ছাত্র আন্দোলন না, এটার পিছনে অনেক কিছু কাজ করছে, এই বিষয়টা বোঝার জ্ঞান তো হয়েছিল। তো আমি নেত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছিলাম এবং উনিও জানতেন সবকিছু। উনি যে জানতেন এটা আমাদের এসবির মনিরুল হক সাহেব তো তার সাক্ষাৎকারে বলেছেন। তো উনি জাতির পিতার কন্যা, ওনার মন ওরকম বড়, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করছিলেন। তো আমি জনসভা ডাকলাম এবং এই জনসভা আমাদের 2-2.5 লক্ষ লোক হতো নারায়ণগঞ্জে। তো আমরা ঠিক করলাম যে ওইখান থেকে আমরা জনা দিব, তো 2 লক্ষ লোক যদি হয় 1 লক্ষ লোক ঢাকায় যাবে। যাত্রাবাড়িতে কথা বললাম আমাদের 2জন এমপির সাথে, একজন কমিশনের সাথে, ওনারা বললেন যে ওনারা 30,000 লোক আমাদেরকে দিবেন, ওইখানটাতে দিবেন। তখন খুব বাজে অবস্থা। তা আমরা ওটা নিয়ে ঢাকায় যাবো। আমি 2রা আগস্ট রাত্রেবেলায় নেত্রীর বাসায় গেলাম। আপাকে যে বললাম যে আপা আপনি কারফিউটা উঠিয়ে দেন, সেনাবাহিনী উঠিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জ থেকে আসি, আশেপাশে এলাকায় খবর দেন, আমরা 10 লক্ষ 20 লক্ষ লোক, আমরা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না নেত্রী ডাকলে ঢাকা শহরে। তো আপনি ডাকেন, আমরা আসি, আমাদের কিছু লাগবে না, নো পুলিশ নো আর্মি, কিছু লাগবে না। আমরা দেখতে চাই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে কতটুকু ক্ষমতা আছে। উনি আমাকে শুধু একটা কথা বললেন, মাথা গরম করো না। আমি বললাম যে আপা ওরা কিন্তু ফাইনাল আঘাত করবে। উনি আবারও বললেন মাথা গরম করো না। তা আমি বললাম যে ওনার সামনে গেলে তো বাচ্চা হয়ে যাই। আমি বললাম যে পরে কিন্তু আপা আফসোস থাকবে। উনি বললেন যে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি দেখলাম যে আমার যেটুকু বলার দায়িত্ব আমি বলেছি। তো সেদিন যদি আমরা ঢাকায় 10-20 লাখ লোক জমায়েত হতাম এবং যেটা কোনো ব্যাপারই ছিল না, তাহলে আজকে এই প্রেক্ষাপট হতো না। কিন্তু কেউ খুব ইমানদারির সাথে তার সাথে বেইমানি করেছেন। এটা তো আজকে তো স্পষ্ট সেনাবাহিনী প্রধানের উপরে বিশ্বাস করেছিলেন তিনি। আমি ওই জন্যই বলছি ইমানদারের সাথে বেইমানি করেছেন। হ্যাঁ, এবং এই ইমানদারির সাথে যারা বেইমানি করেছেন তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তো আর এটা পারেন না, তাদের যে কর্ম। তো এজন্য মাঝে মাঝে আমার মনে হয় এই কিছু লোকের বেইমানের জন্য মানুষ আমাদেরকে বেইমানের জাত বলে। বাংলাদেশের মানুষ কিন্তু বেইমান না। বাংলাদেশের শতকরা 98 ভাগ মানুষ এখন বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে, আমার ধারণা। এর মধ্যে বলতে পারছে 80 ভাগ মানুষ, আর বাকিরা তর্কের খাতিরে বলে না, ঠিক আছে সবকিছু, এরা অন্য দলের সাপোর্টার কিংবা হোয়াটএভার ইট ইজ।
ধরেন 30%ই ধরেন, আর বাকি কিন্তু মানুষ আজকে বুঝতে পারছে। তো সেইখানে উনি ওদের উপরে ভরসা করেছিলেন এবং ওনাকে বোঝানো হয়েছিল যে যদি আপনি এই 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ লোক যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে হয়তো দেশে রক্তপাত হবে এবং গৃহযুদ্ধ হবে। এই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা এড়াতে চেয়েছিলেন এবং আমার সাথে এসএসএফ এর চিফের সাথেও পরে কথা হয়েছিল। যখন নেত্রী যেতে রাজি হচ্ছিলেন না, তারা বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি না যান আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেভ করা, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। এটাতে আমরা ওথ করা আছি, পিজিআর এন্ড এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, যে আমরা আমাদের বন্দুকের গুলি আমরা আমাদেরকে ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে দম আছে। তখন নেত্রী ভেবেছিলেন যে অনেক মানুষের জীবন যাবে। উনি বুঝছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, এবং উনি এইটাও জানতেন যে ওইখানে 1 থেকে 1,500 ছেলেকে কালো প্যান্ট সাদা শার্ট দেওয়া হয়েছিল, বুকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছিল, এবং এরা এই 2 বোনকে, জাতির পিতার 2 কন্যা, বঙ্গবন্ধুর 2 কন্যা, স্বাধীনতার স্থপতির 2 কন্যাকে শুধু হত্যা করে তারা চায় নাই, তারা চেয়েছিল, কিভাবে বলবো কথাটা, হত্যা তো করবেই নৃশংসভাবে এবং খুব অশ্লীলভাবে হত্যা করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং বাঁচিয়ে যখন রেখেছেন, আমার বিশ্বাস উনি যে বলেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, উনি যা বলেন, উনি তা করেন, উনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তবে এটা দরকার ছিল, আমি মনে করি বাংলাদেশের মানুষ বোঝা দরকার ছিল যে তারা কি পেয়েছিল, কি হারিয়েছে। বাড়ি ভাই, আপনি বিশ্বাস করবেন, আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমামই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করি, যাদের ইনকাম 50,000, 60,000, 70,000 এরকম ইনকাম, 80,000 টাকা মাসে ইনকাম, 2টা ছেলে আছে, বাচ্চা আছে, 3টা মেয়ে আছে, একটা মেয়ে আছে, বাড়ি ভাড়া দিয়ে থাকে, আমি তাদের যখন আজকে জিজ্ঞেস করি, 60-70,000 টাকা ইনকাম, কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোকস, তাদেরকে জিজ্ঞেস করি যে তোরা কেমন আছিস, কারণ আমার জানতে চাই আমি অ্যাকচুয়ালি মানে এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাদ দেন, এদের অবস্থা কি। এরা আমাকে যেটা বলে যে মাসের 21 দিন 22 দিন তারা ওই টাকা দিয়ে চলতে পারছে, এরপর আর চলতে পারছে না। তারা আমাকে বলে, যাদের ঘরে ইয়াং মেয়ে আছে, যে তারা মেয়েরা সন্ধ্যার পরে তো প্রশ্নই উঠে না বাইরে যাওয়ার, দিনের বেলাও যখন বাইরে যায় তারা প্রচন্ডভাবে আতঙ্কিত থাকে, তারা নিজেরাও খুব জরুরি কাজ না হলে বাসার বাইরে যান না। বড় বড় ব্যবসায়ীদের যখন ফোন করি যে আপনারা কেমন আছেন এখন, এই বড় বড় ব্যবসায়ীরা যখন উত্তর দেন, যে অনেক বড় বড় ব্যবসায়ী, তারা যখন নেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আপনি কি করছিলেন? তখন আমার বাড়ির সামনে আবার ঢাকায় অ্যাটাক হয়েছে। আমি ওই অ্যাটাককে ফেস করে 3:30 4টার সময় আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি। আমার 4.5 বছরের নাতি, 4.5 বছর কিংবা 5 বছর, এখন যার বছর 4.5 বছরের নাতি, এখন যার বয়স 6.5 বছর, আমার সেই নাতিকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ধরে। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মানুষ এসে তাদেরকে উদ্ধার করেছিল, রক্ষা করেছিল। আমি আমার ছেলে আলাদা হয়ে গেছিলাম, ওরা আলাদা হয়ে গেছিল। সো আল্লাহ তাদেরকে রক্ষা করেছিল মানুষের মাধ্যমে। মানুষ ঘিরে, ওরা যখন মেরে ফেলতে গেছিল, আমার নাতিকে নিয়ে চলে যাচ্ছিল, তখন আমার বউ ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে, আমার স্ত্রী। সেই ট্রমার থেকে এখনো সে বের হতে পারে নাই এবং মুক্তিপণ দাবি করছিল। তখন চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে তাদেরকে রক্ষা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে তার ফেরেশতা হিসেবে তাদেরকে পাঠিয়েছিলেন। মুক্তিপণ যারা দাবি করছিল, এদের চেহারা, পোশাক কিরকম মনে হচ্ছে? এরা সব তখন মদ্যপ অবস্থায় ছিল, মানে কারোর হাতে অস্ত্র, কারোর হাতে ছুরি, মানে আমার বউ তো কাউকে ছিল না এদেরকে। হ্যাঁ, এবং আমার বউর যেটা কথা ছিল, আমার মেয়ে যেটা বলেছিল, যে ম্যাক্সিমাম ছিল ড্রাঙ্ক, অ্যালকোহল অবস্থায় ছিল তারা, মানে কোনো সেন্স ছিল না। কিন্তু আমার মেয়ের হাতে টেলিফোন ছিল একটা। কোন সড়কে কয়টার সময় এটা? এটা ঢাকা থেকে একটু দূরে, নারায়ণগঞ্জে না, ঢাকা থেকে দূরে একটু সাভার সাইডে এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, মানে একটা সেফ প্লেসে যাওয়ার সময়, ওরা জানতো না যেটা আমার বাচ্চা, আমার পরিবার এটা জানতো না, কিন্তু বাস একটা মহিলা পেয়েছে, 3টা মহিলা, একটা ছোট বাচ্চা পেয়েছে, এইটাই। আমার পরিবার যদি জানতো তো মেরেই ফেলতো অথবা। তখন ওখানে আমার যারা সার্কেল ছিল, যারা ওদেরকে নিয়ে যাচ্ছিল, তখন যখন আমার মেয়ে টেস্ট করে দিয়েছিল যে আমরা উই আর ইন ডেঞ্জার, সেভ আস, তখন এলাকার মানুষকে ওরা বলার পরে, তখন এলাকার মানুষ চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছিল এবং ওই লোকগুলি থেকে ওদেরকে উদ্ধার করেছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর যাই হোক, এরপরে আমি দেশ ছাড়লাম, আমি ভারতে গেলাম। হ্যাঁ, আমি আগস্টের শেষে গেছি। আমার তো যাওয়ার অভ্যাস আছে অনেক আগেই, বারবারই যাই আমি। হ্যাঁ, সো এরপরে আমার স্ত্রী আগস্টের শেষে মাঝের সময়টা কোথায় ছিলেন? আগস্টের শেষ নাগাদ, এই মাঝ সময়টা আমি ঢাকায় ছিলাম। আচ্ছা, ঢাকায় ছিলাম, একেবারে ওদের বাড়ির সামনেই ছিলাম। বাট আমাদের মজা হচ্ছে, আমরা তো ছোটবেলা থেকে আন্ডারগ্রাউন্ডে অভ্যস্ত। হ্যাঁ, তো আমরা ধরা খাওয়ার লোক সহজে না, আর আল্লাহ সেভ করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত ছিলাম, যেহেতু আমার সাথে ছিল, ও তো রাজনীতি করারই কোনো সময়, ওর নামেও প্রায় 200-র উপরে মামলা হয়েছে। হ্যাঁ, এবং আইসিটিতে মামলা চলছে। আমার ছেলে, আমার ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে কি বলবো, আমার নামে, আমার ছেলের নামে, আমার ভাতিজার নামে, ঠিক আছে, ফাইন। আমার দলের নেতাকর্মীদের নামে, ওটাও ফাইন। বাট আমার ছেলের শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাই মারার কাছে আসামি, এবং আইসিটিতে মামলা চলছে, হয়তো ফাঁসিটা দিবে হয়তো বা। শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া মানে তো বাংলাদেশকে ফাঁসি দেওয়া, আমি কোন ছাড়।
কিন্তু যারা এটা করছেন এবং যারা মিথ্যা মামলা আপনি করেছেন, আপনি ভারতে কবে গেলেন? আমি গেছি এন্ড অফ দ্য আগস্ট। জি। কোন সীমান্ত দিয়ে এটা? আহ, আমি গেছি সম্ভবত আহ, ময়মনসিংহ দিয়ে। এরপর? এরপর আমি ওখান থেকে সরাসরি কলকাতা একদিন থেকে আমি চলে যাই দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এবং আজমি শরীফে। আমি ওখানে যেই ওপেন হই এবং ওখানে নিজামুদ্দিন আউলিয়া বাবার মাজারে আমি অনেক একটা বড় ইয়ে ছিল, অনেক মানুষ ছিল সেখানে, নেত্রীর জন্য দোয়া পড়ানো হয় এবং ওখানে প্রতিদিনই দোয়া পড়ানো হয়। আমি আল্লাহর অলিয়ার দরবারে তার জন্য প্রতিদিন দোয়া করানো হয় এবং আমার সেটা থেকে বিশ্বাস যে আল্লাহর অলিয়াদেরকে যেভাবে এই খুনি ইউনূস সরকার থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে আমি বুঝি না বাড়ি ভাই, আপনি অনেক জ্ঞানী লোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, প্রথম বিশ্বযুদ্ধ বলেন, পৃথিবীর যত যুদ্ধের ইতিহাস বলেন, আমি তো কোথাও দেখি নাই এই জিনিস, শুনিও নেই এই কান দিয়ে। আপনার নিজামুদ্দিন আউলিয়ার মাজারে একটা ছবি প্রকাশ জি হয়েছিল অনেক পরে মনে হয়। জি, আমি ওইটা আগস্ট সেপ্টেম্বর মাসে। জি সেপ্টেম্বর মাসেও কি দিল্লিতে ছিলেন? জি, আমি দিল্লিতে গেছিলাম ওই সেপ্টেম্বর মাসে। আমার বউ আমি আগস্ট মাসে 28 থেকে ঢুকি। আর আমার বাচ্চারা বোধহয়, আমার স্ত্রী, আমার মেয়েরা, আমার নাতি, এরা আমার ছেলের বউ, এরা ঢুকে বোধহয়, সম্ভবত আমি ঠিক অ্যাকুরেট মনে নাই, সেপ্টেম্বর মাসে 5, 6, 7 তারিখের দিকে ঢুকে। এরপরে আমি ওখান থেকে কলকাতা যাই। একটু আমার ওদের অবস্থা খুবই খারাপ ছিল, শারীরিক অবস্থা ট্রমায় চলে গেছিল। বিশেষ করে আমার নাতির জন্য আমার স্ত্রী কথা বলতে পারছিল না ওই ঘটনাটার কারণে, ওরা আর মেনে নিতে পারছিল না। তো তারপর ওখান থেকে যাই ইয়েতে, দিল্লি যাই, দিয়ে কিছু ছবিটা আনুষ্ঠানিক। কিভাবে প্রকাশ পেল? এটা কেউ কি প্রকাশ করলো না আপনি ইচ্ছা করে প্রকাশ না করলেন? না, ওখানে একজন লোক ভিডিও করেছিল বোধহয় সম্ভবত। আচ্ছা। জি জি জি। তো আমার প্রশ্নটা যেটা করতে গেছিলাম যে বাড়ি ভাই, যে আপনি শুনেছেন কিন্তু আমি জানি না, এই যে বাংলাদেশে তারেক জিয়া দেখলাম যে উনি এরপরে ইন্ডিয়া থেকে বাইরে কবে গেলেন? ইন্ডিয়া কতদিন ছিলেন? ইন্ডিয়ায় আমি কয়দিন ছিলাম, আমি ওখান থেকে যাই আবার আজমি শরীফ থেকে আবার ওখানে আসি, 10-12 দিন ছিলাম। তারপরে আমি বাইরে আসি, বাইরে এসে আবার যাই। আমি যাতায়াতের মধ্যেই আছি। দুবাইতে বা কোথাও একটা ছবি প্রকাশ পেয়েছিল? জি, আমি দুবাইতেও থাকি। দুবাই থাকি না আমি দুবাই থেকে একটু দূরে, আমি আজমানের ওদিকে যাই থাকি। হ্যাঁ, দুবাইতে একটু এক্সপেন্সিভ জায়গা, আজমান একটু বাংলাদেশের লোক বেশি থাকে, ওদিকে থাকি। তারপরে এখন তো আমেরিকায় আছি, আমার চিকিৎসার জন্য এসেছি, কিন্তু চিকিৎসাটা হলো না আমার পায়ের। এরা পারল না করতে, কারণ আমার সমস্ত শরীরে স্প্লিন্টার ভরা। আমার পা দুটো অকেজো হয়ে যাচ্ছে। তো এমআরআই করতে হবে, কিন্তু এরা কোনো অবস্থাতেই শরীরে স্টিল থাকলে এমআরআই করবে না। তো এখন আবার আমাকে যেতে হবে অন্য দেশে। ওখানে যেয়ে হয়তোবা আমাকে ওদিককার ডাক্তারের সাথে কথা বলে এমআরআই করতে হবে। আমার নার্ভগুলি অকেজো হয়ে যাচ্ছে। সো দোয়া করবেন আমার জন্য। এখন বলেন আপনার কি বলতে চাচ্ছিলেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই, যে আমি দুটো প্রশ্ন করি, যে সাংবিধানিকভাবে এই সরকারের কিন্তু কোনো বৈধতা নাই, বাট আমি ধরে নিলাম এটা একটা সরকার, বৈধ সরকার। আমি ধরে নিলাম এবং ধরে নিলাম তারেক রহমান একজন বৈধ প্রধানমন্ত্রী। আমার কাছে ওনার একটা প্রথম প্রশ্ন, আমি যে মেয়েটার ঘটনা বললাম, এটা একটা ঘটনা। উনি এখন বলবেন আমি তো তখন ক্ষমতা ছিলাম না, ইউনূস ক্ষমতা ছিল। ফাইন। আপনার কাছে আমার প্রশ্ন, ওনার কাছে প্রশ্ন, এই যে শত শত পুলিশ হত্যা করা হলো, প্রেগনেন্ট মহিলা পুলিশের, তাদেরকে হত্যা, আমার খুব মায়া লাগে পুলিশদের জন্য। আমি দেখলাম 2 দিন আগে যে হবিগঞ্জের কি একটা আছে জুলাই যোদ্ধা, এটা নেংটি ইন্দুর সাইজ, নেংটি ইন্দুর, মাহাদি। আমি এর নাম জানি না, নেংটি ইন্দুর সাইজ। একে পুলিশ গ্রেপ্তার করলে আগেও করেছিল একবার, তাকে ছেড়ে দিতে বাধ্য হলো, সে থানায় বসে বলতেছে কিভাবে পুলিশ মারছে। এটা একটা সভ্য রাষ্ট্র? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন সবারই হবেন, এই পুলিশকে যদি হত্যা করলো বিচার করলেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞেস করতে চাই, সালাউদ্দিন সাহেবকে, আমাদের লোকজন তো ডেলি অ্যারেস্ট করছেন, প্রতিদিন অ্যারেস্ট করছেন। গত কয়েকদিন আগে আগস্ট মাসে ঢাকায় বসুন্ধরা থেকে আমার 53 জন লোককে অ্যারেস্ট করেছেন। করেন, আরো করেন, 25 লক্ষ লোকের নামে মামলা করেছেন, দেন আরো দেন, নো প্রবলেম। কিন্তু আপনি যে সচিবালয়ে বসেন, সেই সচিবালয় থেকে পূর্বাঞ্চলে যেখানে আপনি চিটাগাঙে যান, আপনি একটু খবর নেন, খোঁজ নেন, ওইখানে 4টা মাদ্রাসাতে, এটা আমি 2-3 মাস আগের ঘটনা বলছি, এখন হয়তো বেড়েছে আরো, এবং 2টা মহিলা মাদ্রাসা আর বাকিগুলি পুরুষ মাদ্রাসাতে অস্ত্রের ট্রেনিং হচ্ছে এবং ভয়ঙ্কর অস্ত্রের ট্রেনিং হচ্ছে। এবং সেখানে লস্করে তৈয়বা, যেটা সচিবালয়ের জয় বলেছেন, লস্করে তৈয়বা, আল কায়দা, যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্বীকার করেছে, তারা সেখানে কাজ করছে। যখন আমাদের সাথে 19শে জুলাই সংঘর্ষ হলো, আমি বুঝতে পারিনি যে আমার সাথে সরাসরি সংঘর্ষ করবে এরকম লোক নারায়ণগঞ্জে নাই। আর বিএনপির সাথেও যারা মূল লিডার, তারা আমাকে সম্মান করতো। এমনি রাস্তার ছেলেপেলে যেগুলি আছে টোকাই, তাদের কথা বাদ দেন। নারায়ণগঞ্জের অবস্থাই বলি আজকে কি অবস্থা। বাড়ি ভাই, গত 1 মাসের মধ্যে, এই গত পরশুদিনের আগের দিন, নারায়ণগঞ্জে ইসদাইন নামে একটা এলাকা আছে, আমার এলাকাতেই পড়ে, আমার বাড়ির পাশে, আমার যে বাড়ি যেটা ভেঙে দেওয়া হয়েছে, ওখানে পুলিশের উপরে গুলি করা হয়েছে, মাদক ব্যবসায়ী গুলি করেছে। তারপরে মাঝদার এলাকায় কয়েকদিন আগে র্যাব আর পুলিশকে পিটিয়েছে। তার কয়েকদিন আগে, গত 1 মাসের মধ্যে 2 বার র্যাব পুলিশ, আর গত 3 দিন আগে না 4 দিন আগে ওপেন পুলিশকে গুলি করা হয়েছে। এই হচ্ছে একটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি।
আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার তো একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আপনার মেয়ে আমার মেয়ে সমবয়সী, অলমোস্ট কাছাকাছি হবে। আপনার মেয়েটা ব্রিটেনে মানুষ হয়েছে এবং আমি বিশ্বাস করি সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। একটা কাজ করেন, আমি শামীম ওসমানের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ হবে আমি জানি, ওইটার জন্য আপনার কাছে কোনো কার্পণ্য দরকার নেই। আমরা কবে আসবো সেটাও আমরা জানি, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, রসুল পাক রসিলায়, মানুষের দোয়ায় জনগণকে নিয়ে আসবো, সেটা আমার দরকার নেই, কোনো ফেভার চাচ্ছি না। আপনার মেয়ে জাইমা রহমান একটা শিক্ষিত মেয়ে, ব্রিটেনে লেখাপড়া করেছে, অ্যাজ পার মাই যত নলেজ আমি যত জানি সে ল পড়েছে বোধহয়। তাকে দিয়ে গোপনে একটা টিম করেন তো সারা বাংলাদেশে। তো ওই যে একটা মেয়ের কথা বললাম সাংবাদিক, ওই রকম কয়টা মেয়ের শিরোনাতি হয়েছে, কতগুলি মেয়ে ধর্ষণ হয়েছে, বিচার করবেন? সাহস আছে? সাহস আছে কিনা একটু দেখান না। আপনি নিজে নির্বাচনী প্রচার করলেন কোত্থেকে? শাহজালাল বাবার দরকার থেকে। মানেন? মানলে আমি খুব খুশি। অলিয়া অলিয়াকে যদি সম্মান করে আমি খুশি। হ্যাঁ, আল্লাহর অলিয়া উলিয়াকে বেজ্জত করলে অলিয়া উলিয়া রাগ করে না, কিন্তু আল্লাহ ছাড়েন না কাউকে। তো যেই অলিয়া উলিয়া শাহপারান বাবার মাজারে পর্যন্ত মানুষ মেনে ফেলা হলো, একজন আল্লাহর অলিকে কবর থেকে উঠিয়ে, মানে যেটা আমি বারবার বলা চাইছি, এটা আমি আজ পর্যন্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন আমি দেখি এটা, যে কবর থেকে উঠিয়ে নাচছে, তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং শেষ পর্যন্ত ওনাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এটা মুসলমান? এর নাম ইসলাম? ইসলামের কোথায় লেখা আছে এটা? এটা তো ইসলাম ধ্বংসকারী। ওরা তো আমার পবিত্র ধর্ম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ধর্মের নামে। উই হ্যাভ টু প্রোটেক্ট দেম, উই হ্যাভ টু সেভ আওয়ার ধর্ম। আমার ইসলামকেও আমাকে রক্ষা করতে হবে। আমার ধর্ম আমার, যার যার ধর্ম তার তার কাছে। আমার খারাপ লাগে বাড়ি ভাই, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে হিন্দু, হ্যাঁ, এবং এরা কেউ রাজনীতি করেনি, মানে নর্মাল সাধারণ মানে হিন্দু পরিবার। এরা নারায়ণগঞ্জে থাকে না, ঢাকায় যে থাকছে এবং পরিচয় দিচ্ছে তারা মুসলমান, মুসলমান হিসেবে বাড়ি ভাড়া নিয়েছে। কেন? এই বাংলাদেশের জন্য কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জীবন দেয় নাই? কথায় কথায় ভারতের বিরোধিতা করা হচ্ছে। টার্গেটটা কি অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি তো গোল কি? শেখ হাসিনাকে মানে উৎখাত করা, জাতির পিতার কন্যাকে উৎখাত করা না। এটা একটা গ্লোবাল পলিটিক্স। আমাদের মাটিটাকে ব্যবহার করতে চায় কারা? যারা 1971 সনে আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে এবং ভারতের সেনাবাহিনী যখন সাহায্য করেছিল, তাদেরও 30,000-এর উপরে সেনাবাহিনী নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন আমাদের স্বাধীনতার জন্য। যখন 90,000 পাক বাহিনী নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধার দামাল সন্তানদের কাছে সারেন্ডার করেছিল, আমার বাবাও তাদের মধ্যে উপস্থিত ছিলেন সেদিন, সারেন্ডার করেছিল। এবং সেদিনের পর দিন আমার বাবা বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গেছিলেন, তখনও আটকে রেখেছিল ওরা বুঝতে না পারে, ওরা জানতো না স্বাধীন হয়ে গেছে। ওরা গুলি করেছিল ছাদের থেকে, যেখানে আপা বঙ্গমাতা সহ তার পরিবারকে আটকে রাখা হয়েছিল। আমার বাবা বুকে গুলি খেয়েছিলেন, বুকে গুলি এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে গেছিল। আমার বাবা থামেন নাই, আমি তারই সন্তান। তারপরে আমার বাবা সামনের দিকে এগিয়ে গেছিলেন, যেটা জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আজকে ওরা যেটা চাচ্ছে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ওরা চাচ্ছেটা কি। ওরা চাচ্ছে 71-এর সেই পরাজিত শক্তি প্লাস আজকে ওরা বলছে রোহিঙ্গারা কি, রোহিঙ্গা না, ওরা বাংলাদেশি, ওরা বাঙালি। সো বুঝতে হবে কিন্তু কোন দিকে নিয়ে যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে। সেখানটাতে আমাদের আরাকানরা ধরে ধরে আমাদের মানুষ ধরে নিয়ে যাচ্ছে। কই বাংলাদেশ সেনাবাহিনী ওখানে যাচ্ছেন না কেন? উদ্ধার করে নিয়ে আসেন, ওইটা নিয়ে করছেন না কেন? আমার প্রশ্ন। সেনাবাহিনী একজন কর্নেলকে আমি দেখলাম দিনে দুপুরে রাস্তার মধ্যে, অবসরপ্রাপ্ত কর্নেলকে কিভাবে বেজ্জত করা হলো, মারতে গেল তাকে এবং 2-4টা ধাক্কাও দিল। এটা কোন বাংলাদেশ? পুলিশকে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে হত্যা করা হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব শিক্ষিত লোক নাকি শুনেছি অনেক, ওকে ফাইন, উনি বললেন প্রধানমন্ত্রী কি ইন্ডিয়া যাবেন না কেন? জাতির পিতার কন্যা শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিচ্ছেন, ওকে ফাইন, এই জন্য যাবেন না? হ্যাঁ, আমি একটা সাংবাদিক পেলাম না ফজলু বাড়ি ভাই, বলে পত্রিকা সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া হয়েছে। এর নাম স্বাধীনতা? যে কেউ সাহস করে জিজ্ঞেস করলো না যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার প্রধানমন্ত্রী, আপনার নেতা তারেক রহমান যখন লন্ডনে ছিলেন 16 বছর, উনি তো ওখান থেকে ব্রিটেন থেকে একের পর এক বক্তব্য দিয়ে গেছেন, সেটা আইন ভঙ্গ করে নাই? এই প্রশ্নটা করার মতো একজন সাংবাদিক ওখানে ছিলেন না, হয়তো ছিলেন কিন্তু সাহস পান নাই। দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের 3টা জেনারেশন, হোসেন জিল্লুর রহমান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে দেখলাম, মুসলিম হল না কোন হলে, শিবিরের ছেলেরা প্রক্টরকে আটকে রেখেছে, ছাত্রের হাতে শিক্ষক মার খাচ্ছে। আমার প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষের কাছে, যারা আন্দোলন করেছিলেন, 98% যারা ইয়াং জেনারেশন ছিল এবং মিডল ক্লাস ছিল, লোয়ার মিডল ক্লাস ছিল, এরা এই ফেসবুক, টুইটার কিংবা আমার কাছে এগুলি কিচ্ছু নাই, এগুলি দেখে বিভ্রান্ত হয়ে তারা এই আন্দোলনে শরিক হয়েছিল। আমি তাদের দোষ দিই না। ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন। কে বলেছিল সুৎখোর? ইউনূস নিজেই বলেছে, কিন্তু আমি বলি না ওনাকে সুৎখোর, উনি ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি ওনাকে বলি না। কিন্তু আমি দেখি বাংলাদেশে কিছু সাহসী লোক আছেন যারা টকশো করেন, ওনারা বলেন ওনাকে সুৎখোর, তারপরে বলেন বেঈমান, আরেকটা বলেন সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, দেশ ধ্বংসকারী। দেশ ধ্বংসকারী। হামের টিকার জন্য বাংলাদেশে 1000-এর উপর বাচ্চা মারা গেল। একজন স্বতন্ত্র সংসদ সদস্য, সম্ভবত ওনার নাম শেখ মুজিবুর রহমান ইকবাল, উনি 2 বার কোর্টে গেলেন,
দুইবার কোর্টে গেলেন, যে মামলা করলেন যে এই ঘটনার ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং তখনকার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী যারা দায়িত্বশীল ছিলেন, কেন হামের টিকা আনা হলো না? WHO তো পরিষ্কারভাবে বলেছে। তো এই যে 1000 শিশু আরেকটা প্রসঙ্গ একটু যাই, আওয়ামী লীগের ভুল কি দেখেন এখন আপনি এই অবস্থানে দাঁড়িয়ে? আওয়ামী লীগের ভুল হলো যে জাতির পিতার কন্যার সাথে কোনো, আমরা ঠিক ওইভাবে যেমন কি বলবো, উনি দেশের উন্নয়ন নিয়ে এত ব্যস্ত ছিলেন, বাবার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে, উনি যাদের দায়িত্ব দিয়েছিলেন আমাদের মতো দলটার দিকে খেয়াল রাখতে, আমরা সেটা রাখিনি, আমরা সেটা রাখতে পারিনি। এবং আমি ক্ষমা প্রার্থী আমার প্রজন্মের কাছে, আমার সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে, যে এই যে ইউনূসের বক্তব্য যে ম্যাট্রিকুলাস ডিজাইন, উনি কিন্তু খুব সাকসেসফুলি দেশকে ধ্বংস করেছেন। এই ম্যাট্রিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারিনি। এই জন্য আমি আমার সন্তানদের কাছে ক্ষমা চাই। এবং আমাদের খুব পপুলার দুইটা নাম ছিল, একটা হচ্ছে শামীম ওসমান আর একটা হচ্ছে জয়নাল হাজারী। জি জি, এখন কি মনে হয় এই দুইটা মানুষ আওয়ামী লীগের অ্যাসেট ছিল না বার্ডেন? এটা 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 বিচার করবে জনগণ। তবে একটা জিনিস কি বাড়ি ভাই, আমি 2006 যখন দেশে ফিরলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা। 2006 দেশে ফিরলাম, তখন কিন্তু আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন আমি 2001 থেকে 2006 পর্যন্ত বিদেশে ছিলেন। বিদেশে ছিলাম, কারণ আমি তখন পঙ্গু ছিলাম পুরোপুরি, এবং আমি নেত্রীর নির্দেশে এবং ছোট আপার নির্দেশে আমি চলে যাই। এবং যারা বম ব্লাস্ট করেছিল আমার পার্টি অফিসে, যে 20 জন মানুষ মারা গেছিল RDX, এবং দুই ভাই এখন ভারতের তিহার জেলা আছে, লস্করে তৈয়বার লোকটা, মুরসালিন এবং মুন্তাকিব, আমি ওই হত্যা বিচার পাইনি, সরি টু সে, আমি পাইনি। আমার 20টা মানুষ মরে গেছে, আমি বিচার পাইনি এখন পর্যন্ত। সো সেখানে আমি যখন 2006 একদিনের নোটিশে, জাস্ট একদিনের নোটিশে, আমার মনে আছে 24শে ডিসেম্বর আমি দেশে ঢুকেছিলাম, আমাকে গ্রেফতার করার জন্য 9 ডিভিশনের একটা পুরো ব্যাটালিয়ন, বিজিবি, তখন ছিল বিডিআর, র্যাব, পুলিশ, এবং নট লেস দেন 5000 টোটাল সব মিলিয়ে আমার এলাকায় ঘেরাও দিয়েছিল। আমি প্রায় 20 দিন ওই এলাকায় ছিলাম, আমাকে 1.5 লক্ষ লোক পাহারা দিয়ে রেখেছিল, এ ঢুকতে পারেনি। এখন আমি অ্যাসেট না সাবজেক্ট সেটা না, আমি সাবজেক্ট এটা, যে আমি যেই ভালোবাসা সেদিন মানুষ, ওরা কারা, কেন পাহারা দিচ্ছিল, কোথা থেকে খাচ্ছিল, কিভাবে খাচ্ছিল, কনকনে শীত ঠান্ডা, বাট সেনাবাহিনীও ঢুকতে পারেনি সেখানে, পুলিশ বিজিআর তো বহু দূরের কথা। সো আমার জীবনে এটা অনেক বড় পাওয়া। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলাটা নিয়ে কি বলবেন আজকে? নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার ব্যাপারে ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি একবার না, দুইবার না, 20 বার বলেছি, বারবার বলা হচ্ছে যে এই মামলাতে আমি ছিলাম, আমার ছেলে ছিল। আমি প্রেস কনফারেন্স করে আমার পাসপোর্ট দেখিয়েছি, আমার ছেলের পাসপোর্ট দেখিয়েছি, ওরা বলছে আমরা সশরীর উপস্থিতি থেকে তকি নামে কোনো বাচ্চা আছে রফিউর রাব্বি, তো আমরা জানি না, আর রফিউর রাব্বির কোনো ফ্যাক্টরও ছিল না। এটা আরেকজন আছে এটার পিছনে, আমি তার নাম বলতে চাই না। হ্যাঁ, তারা এটা একটা কোনোভাবে যখন প্রোটেক্ট করতে পারছিল না, এভাবে করছিল। তো আমরা তখন কিন্তু দেশেই ছিলাম না। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন দুবাই, এবং আই শো মাই পাসপোর্টের টিকিট সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক ডেকে আমি প্রেস কনফারেন্স করে, তারা যখন সব বলে শেষ করেছে আমার বিরুদ্ধে এবং আমার ছেলের বিরুদ্ধে, তখন কিন্তু আমার ভাতিজার বিরুদ্ধে বলে নেই। সবটা অভিযোগ দিয়েছিল আমি, আমার ছেলে আর আমাদের কয়েকজন লোকের নাম। আমিও শুনছিলাম, এনজয় করছিলাম, দেখ ওরা যখন দিয়ে সব শেষ করেছে, তখন আমি যখন পত্রিকা আমি আমার কি পাসপোর্ট শো করেছি, তখন আবার চুপ হয়ে গেল। কিছুদিন পরে আবার টার্ন করলো আমার ভাতিজার দিকে। তো এটা নারায়ণগঞ্জের রাজনৈতিক কৌশল, এবং এটার পিছনে অনেক শক্তি কাজ করেছে, অনেক শক্তি কাজ করেছে। আপনার চাচি নায়িকা কবরী, তাকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মনোনয়ন দিয়েছিলেন, তিনি এমপি হয়েছিলেন। চাচির সাথে কিন্তু আপনার সম্পর্ক তখন ভালো ছিল না? না, ওনাকে নমিনেশন নিতে জানি, ওনাকে নমিনেশন দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম আমি নিজে। আচ্ছা। এবং আমি নিজে দিয়েছিলাম, আমার বড় ভাই মেজো ভাই সেলিম ওসমান টোটাল ফান্ডিং করেছিলেন, টোটাল নির্বাচনটা আমরা করেছিলাম। কিন্তু ওনার সাথে কিছু মানে কি বলবো, কিছু বাজে লোকের ইয়েতে উনি পড়ে গেছিলেন। উনি তো আসলে রাজনৈতিক অঙ্গনের লোক না, উনি পরে বুঝতে পেরেছিলেন এটা। এবং যখন ওনার পরে আর এমপি ছিলেন না, পরে উনি আমাকে ডেকে নিয়েছেন, ডেকে নিয়ে আমাকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, মানে যেখানে চলে গেছেন দুনিয়া থেকে, আমাকে, আমার সবচেয়ে প্রিয় চাচি ছিলেন উনি, আমার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল না, এই জন্যই ওনার জন্য আমি বলেছিলাম, হ্যাঁ আমি অনুরোধ করেছিলাম নেত্রীকে নমিনেশন দেওয়ার জন্য। ওনার সন্তানদের কি অবস্থা আছে? ভালোই আছে মোটামুটি, ওরা ভালো আছে, জি জি জি, ওরা ভালো আছে। আরেকজন নেত্রী নারায়ণগঞ্জে শেলে আইভি, তার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না? না, ভালো তো, তার সাথে আমার সম্পর্ক ভালো, ভালো। আমার সাথে তার পার্সোনালি কোনো মানে খারাপ সম্পর্ক কোনোদিন ছিল না। রাজনীতি করতে গেলে একটা বড় পরিবারে, হ্যাঁ, ভাই বোনের মধ্যে একটা যদি অনেক বড় পরিবার থাকে, নিজেদের ভাই বোনদের মধ্যে কিন্তু সমস্যা থাকে, সেরকম ছিল। কিছু কিছু জিনিস যেমন আমার সাথে মিলে না, হ্যাঁ, যেমন যাক, আমি এই ব্যাপারটা কিছু বলতে চাই। এখন উনি মুক্তি পেয়েছেন, আর আমি দেখেছি উনি আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, এই বিষয়টা না, ওনাকে, উনি বাসায় আছেন আলহামদুলিল্লাহ, উনি মুক্তি পেয়েছেন, এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও মুক্তি পেয়েছে আমার ছোট বোন, এবং মুক্তি পেয়ে ও সরকারকেও ধন্যবাদ জানিয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, তো এবং আমার তো জানার মতে শি ইজ ফাইন, সে ভালোই আছে।
তার এখন আর কোনো আপনার কি পরিমাণ নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, খুব বাজে অবস্থায় আছে, জানাতে পারেন? হাজার 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 অ্যারেস্ট হচ্ছে, প্রতিদিন ছাড়া পাচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে। বাড়িঘর ছাড়া আছে কমসে কম 10 থেকে 20,000, 20,000 তাও মিনিমাম 20,000। বাড়ি একটা প্রশ্ন আমি ভুলে যাবো, হ্যাঁ আমি এটা করতে চাই। আমাদের ফখরুল সাহেব, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার কথাবার্তা ভালো লাগে, আমার সম্মান করি। উনি রাষ্ট্রপতি হবেন শুনছি, হ্যাঁ উনি রাষ্ট্রপতি হবেন, কিন্তু ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ আজকে উনি মিটিং এ সবাইকে বিদায় নিচ্ছেন আজকে। হ্যাঁ ভোট হবে, রাষ্ট্রপতি হবে শুনতেছি। তো আমার কথা হচ্ছে, আমাদের দেশের সম্মানটা কোথায়? আমি বারবার বলছি এই সরকারের কোনো বৈধতা নাই, ধরে নিলাম বৈধ, উনি রাষ্ট্রপতি হবেন। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসবো। একটা জিনিস বলেছে যে ওবায়দুল কাদেরের মুখে সেই স্লোগানটা পরে বেশি জনপ্রিয়, যেটা আপনি প্রথম দিয়েছিলেন। জি, খেলা হবে। তো ওইটা কিন্তু অনেকে লিখছেন কিন্তু এখানে। সেই খেলা রেখে আপনি কোথায় গেলেন? না, খেলা রেখে যায়নি। আমি একটা জিনিস তাদেরকে বলতে চাই, যারা বলতে চান যে আমরা এখন চলে এসেছি কেন। সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমরা দেখতে চেয়েছিলাম যে ইউনূস সরকারের আমলে নাকি মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, বাংলাদেশ নাকি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। এক মহিলা ক্ষমতাচ্যুত হওয়ার পরে, আমি ফেসবুক নাই, আমি ইউটিউবে দেখলাম, সে বলছে 16 বছর ধরে একটা পাঙ্গাস মাছের পেটি খাইনি। ফাইন, আমার মনে হচ্ছে এখন তারা সবাই পাঙ্গাস মাছের পেটি তো খাচ্ছেনি, আমার মনে হয় সাথে মুরগির মাংস, খাসির মাংস সবকিছুই আছে, গরুর মাংস সবকিছুই আছে। আসলে কি আছে? মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা এটা আমি জানতে চাই, যে মানুষ কি অবস্থায় আছে। সো এটা মানুষ আজকে বুঝতে পেরেছে। তো আজকে ইউনূস এই নেতাকর্মীকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন আপনি? সেই নেতাকর্মীদের, এই যে আপনি বললেন হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা বাণিজ্য নানাভাবে। আমি একা তো সাপোর্ট দিচ্ছি না, ইটস এ টিম ওয়ার্ক। আমরা সবাই যারা যারা একটু একটু ভালো আছি, মোটামুটি একটু ভালো ছিলাম, তারা সাপোর্ট করছে আমার। আমি এইটার ব্যাপারে বলতে চাই না, আমি যদি বলতে যাই তারা দেখা যাবে যারা সাপোর্ট করছে তারা আবার কালকে থেকে তারা আবার নাই হয়ে যাচ্ছে। আপনি ভালো আছেন কিভাবে? আমি সবসময় ভালো থাকি, এটা আমি অভ্যস্ত এই লাইফে। দেশে নাই, দেশে যে মানুষরা থাকে না সে কি ভালো থাকে? না, আকাশের পাখি যদি খাঁচা বন্ধ করে সোনার খাঁচা রাখা হয়, সে কি ভালো থাকে? সে যদি ভালো না থাকে, ভালো তো নাই। আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আমার আব্বা আম্মা ভাইয়ার কবর জিয়ারত করতে পারি না। আমার এখন রাজনীতি করব, সংসদ সদস্য হবো, মন্ত্রী হবো, এমপি হবো, আমার কিচ্ছু দরকার নেই। আমার যেটা ইচ্ছা করে এখন দেশে যাব, 32 নম্বরটা ভেঙে দেওয়া হয়েছে, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি, ওখানে যে মন ভরে স্লোগান দিব জয় বাংলা বলে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিব। এরপরে যাব আমার আব্বা আম্মা ভাইয়া, আমার দাদা দাদি, ওনাদের কবরটা জিয়ারত করবো। এরপরে যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ যদি কবুল করেন, আমার সমস্ত বংশে যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহর ঘরটা জিয়ারত করব। জিয়ারত করে এরপরে আসবো। ইলেকশন করবো কিনা মনে হয় না, কতটুকু রাজনীতি করবো সেটা জানি না, তবে দেশের মানুষের সেবা করব, এবং যেখানেই থাকি জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসাবে যেটুকু করা দরকার সেটা করবো। কিন্তু কিছু চাপ আশা সহজভাবে বললেন, তো সহজভাবে বলে গেলেন দেশে আসবেন, আসলে এই করবেন সেই করবেন, দেশে আসলে সেই স্বাভাবিক অবস্থা কি পাবেন? হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড সি বাড়ি ভাই। কেন কিন্তু খুব কনফিডেন্সের সাথে বলছেন আপনি, দেশে আসার পরে আমি এমন একটা পরিস্থিতি হবে আপনাদের পক্ষে। আপনি 100% কনফিডেন্স নিয়ে বলছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেশে যাব, বিজয়ের মাসেই দেশে যাব। বিজয়ের মাসে আবার বিজয় হবে শেখ হাসিনার, এবং এই বিজয়ের মূল নায়ক হবে বাংলাদেশের জনগণ। জনগণ আজকে বুঝতে পেরে গেছে যে হোয়াটস গোয়িং অন। পিপলস আর নট স্টুপিড, সবসময় পিপলসকে স্টুপিড বানানো যায় না। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করে, হ্যাঁ আপনি ভারতকে ডিস্টার্ব করবেন, ওখান দিয়ে মায়ানমারে যুদ্ধ লাগাবেন, আর বাংলাদেশ ওদিক থেকে গোলা এসে পড়বে বাংলাদেশে, মরবে বাংলাদেশ, আর পাকিস্তান ওখানে আরামে থাকবে। ওদের আইএসআই এজেন্ট বাংলাদেশে ঘুরে গেছে, ওরা আল কায়দা। তারপরে আমি কেন বলবো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদই তো বলছে। আর বাড়ি ভাই আপনার দেশের ইজ্জত কোথায় আছে এখন? এই যে মির্জা হাফিজ সাহেব মুক্তিযোদ্ধা, আমি ওনাকে রেসপেক্ট করি, উনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কয়েকদিন আগে দেখলাম কি জুলাই যোদ্ধা না কাদের সম্বর্ধনা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে উনি উপস্থিত, মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, মুক্তিযোদ্ধা মন্ত্রী উপস্থিত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকাবার ছেলে উপস্থিত। আমি দেখলাম ওইখানে এমন ভাবে হইচই হলো যে পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রদূতরা, অ্যাম্বাসেডাররা ওখানে ছিলেন, তারা দৌড়ে ওখান থেকে পালিয়ে গেলেন। এরপরেও এই দেশে ইজ্জত থাকে? এরপরে তো এই দেশে ইজ্জত কোথায় আছে আমি জানি না। এই রিপোর্ট কি পৃথিবীর সব দেশে যায় নাই? পৃথিবীর সব দেশ এখন বুঝতে পারছে। আমি যে দেশে বসে আছি মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে আমি আগেও ছিলাম, আমার অনেক ছোট ভাই আছে, আমার সন্তান আছে যারা এখানে প্রচন্ড হাই প্রোফাইলে থাকে, কাজ করে, মেইন স্ট্রিমের সাথে কাজ করে, এদের মতামত কি আমি জানি। সো ইউরোপিয়ান ইউনিয়ন কি চিন্তা করছে সেটাও জানি। এরা কেউই আরেকটা এক্সট্রিমিস্ট কান্ট্রি হোক
এবং বাংলাদেশ যদি আমি একদম স্ট্রেট বলতেছি আপনাকে, আর্মির 2 জন বড় বড় অফিসারের সাথে কথা হলো, আমাকে বললেন ওনারা যে কি করছেন, কি ভাবছেন শাহীন ভাই? আমি বললাম যে আসবো। আসবেন নাকি? আমি বললাম যাই না, আপনারা ব্যবস্থা করেন, আপনারাই তো দেশের সেনাবাহিনী, যা কিছু করেছেন আপনারাই তো করছেন। তো উনি বললেন জলদি আসার ব্যবস্থা করেন। আমি বললাম ফাইন, কেন? বলে দরকার হলে বিএনপির সাথে আপনারা নেগোসিয়েশন করেন। আমি সেটা তো বিএনপির বুঝতে হবে, বিএনপি একটা ডানপন্থী দল, মধ্যপন্থী ডানপন্থী দল। আজকে বিএনপি 100% চরম উগ্র ডানপন্থীদের কবজায় পড়ে গেছে। ওর কয়দিন পরে ওনাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না, একুল ওকুল দুকুল হারাবে ওনারা। আপনি আমার এই কথাটা লিখে রাখেন। ফ্র্যাঙ্কেস্টাইনের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। মনে করছেন যে এইভাবে থেকে উনি প্রধানমন্ত্রী থেকে যাবেন না।